ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি? মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন, বলছেন সাসপেন্ড করো, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যখন কথা বলবে বিরোধীদের কথা বলতে দেবে না, এটা মুখ্যমন্ত্রী বলছেন, স্পিকার বসে শুনছেন। সভাটা কে চালায়? স্পিকার চালায় না মুখ্যমন্ত্রী চালায়? মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে, স্পিকার তাহলে কি করতে বসে আছেন ওখানে? এই ঘটনার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন, স্পিকারকে উনি চালাবেন, মন্ত্রিসভা উনি চালাবেন, স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করছেন। তো এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছে? চাকরি চুরি করেছে বলে সরকার নিজে হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে, সরকার নিজে জানাচ্ছে এই সরকারটা চোরেদের সরকার। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে? এই সরকারের কাছে ইন্ডাস্ট্রি বলতে এখন আছে বেআইনি ভাবে বালির খাদান আর পাথরের খাদান থেকে পয়সা তোলে। মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে আসছেন, নেমে এসে সকলকে সরাচ্ছেন, এই পরিস্থিতি তৈরি করেছে। স্পিকার শব্দটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলঙ্কিত হয়ে গেল। আজকের দিনে বিশেষ করে একটি মানুষের কথা মনে পড়ছে, তিনি কংগ্রেসের অরুণাভ ঘোষ। তিনি এক সময় বলেছিলেন যে আমাদের রাজ্যের স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি ধন্যী মেয়ের রবি ঘোষ। তাকে ডেকে আনা হয়েছিল বিধানসভায়, একদিনের শাস্তি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু এ তো দেখছি অষ্টম আশ্চর্য। এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি? মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন, বলছেন সাসপেন্ড করো, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন। এই একটা পাগলামি করার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলা। এটা কি সম্ভব? কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোন বিধানসভার মধ্য থেকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন? বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে? বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো, নেমে এলো। মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে, স্পিকার তাহলে কি করতে বসে আছেন ওখানে? এই ঘটনার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত। স্পিকারকে কার্যত মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যের স্পিকার তো আর ব্রিটেনের স্পিকার নন। প্রতিবারই তাকে নির্বাচিত হতে হয়, প্রতিবারই তার বিরুদ্ধে প্রার্থী থাকে। কিন্তু তারও তো একটা সীমা আছে। কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে গিয়ে আজকের এই স্পিকারের আচরণ আমরা দেখলাম। উনি টার্গেট করে নিয়েছেন বিরোধী দলনেতাকে অধিবেশনে থাকতে দেবেন না। স্পিকার টার্গেট করেছেন বিজেপির পক্ষ থেকে ভিতরে কোনো প্রতিবাদ হলে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে কদর্য শব্দ ব্যবহার হলে, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন যার সঙ্গে দূর দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভার কোথাও কোনো সম্পর্ক নেই, সেটা বললে তাকে তিনি ভিতরে থাকতে দেবেন না। আজকে সেই পরিস্থিতি তৈরি হলো এখানে। দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানে বাংলা কতটা এগিয়ে তার প্রমাণ মুখ্যমন্ত্রী করছেন। বীরভূম ইউনিভার্সিটি 1430টা আসন আছে, সেখানে অ্যাডমিশন হয়েছে 166 জনের, মানে 11%। এই যে চারিদিকে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, নতুন একটা পরিবর্তন এনে দিয়েছেন। এত বিশ্ববিদ্যালয় তৈরি করছেন বলে এগিয়ে বাংলা যারা গর্ব করেন, তার কি লোকেপাড়া ইউনিভার্সিটি 808টি আসন, 67 জন অ্যাডমিশন নিয়েছেন, 8%, 8% ভর্তি হয়েছে আসনে। হেতমপুর কৃষ্ণচন্দ্র 2100 আসন, 466 জন ভর্তি হয়েছেন, 22%। বিদ্যাসাগর কলেজ 4500, প্রেসিডেন্সির পরে বিদ্যাসাগর, মৌলানা আজাদ,
এই ধরনের কলেজের আভিজাত্য সর্বজন বিদিত। আজকে মৌলানা আজাদ কলেজ ছেড়ে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। এবার বিদ্যাসাগর কলেজের চেহারা দেখুন, 4500 আসনের মধ্যে 1000 অ্যাডমিশন হয়েছেন 22%। তো এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। এর থেকে দৃষ্টি ঘোরাতে চাকরি চুরি করেছে বলে সরকার নিজে হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে। সরকার নিজে জানাচ্ছে এই সরকারটা চোরেদের সরকার। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে? সরকার নিজে বলছে যে চাকরি বিক্রি হয়েছে, কিন্তু চাকরির ক্রেতাকে চিহ্নিত করবার চেষ্টা করছে, তাও যেটা সংখ্যা দিয়েছে টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু বিক্রেতাকে শুধুই পার্থ চ্যাটার্জি, ওই হেভিওয়েট মন্ত্রী খালি জেলের মধ্যে থেকে যাবেন বছরের পর বছর, আর বাইরে যারা ক্যাপ্টেন তারা ঘুরে বেড়াবেন, স্ট্রাইকার শুধু জেলে, হাফ লাইনের প্লেয়ারদের দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতে যখন সমস্ত আমাদের রাজ্য ছেড়ে সমস্ত পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, 6688টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেছে। এই সরকারের কাছে ইন্ডাস্ট্রি বলতে এখন আছে বেআইনি ভাবে বালির খাদান আর পাথরের খাদান থেকে পয়সা তোলা, আবগারি আর লটারি, এই নিয়ে হচ্ছে এই সরকার। আর এই সমস্ত থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পরিকল্পিতভাবে। বাইরে প্রধানমন্ত্রী সম্পর্কে গালিগালাজ করলে মানুষ আর শুনছেন না, এমনিতেই আতঙ্কিত যে রোহিঙ্গা দিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, মৃত ভোটারদের দিয়ে, ভুয়ো ভোটারদের দিয়ে ফাঁকা জমিতে ভোটার লিস্টে নাম তুলে আর নির্বাচনী তরি পার করানো যাবে না। একদিকে দেখছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন, যারা ধর্ম বদল করেননি কিন্তু ধর্মের আস্তরণটা বদল করে নিয়েছেন, শাখা সিঁদুর পড়ে নিয়েছেন, নাম বদল করে ঝন্টু মন্টু হয়েছে। আজকে বিহারের এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আজকে বিভিন্ন জায়গায়, গুড়গাঁও, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, সেখানে পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু মানুষ সেখান থেকে গায়েব হয়ে গেছেন আতঙ্কে। এসআইআর হচ্ছে বিহারে, আতঙ্ক তৈরি হয়ে গেছে হরিয়ানায়, আতঙ্ক তৈরি হয়েছে দিল্লিতে। আর বিহারে যখন এসআইআর হচ্ছে, আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর সেই আতঙ্কের কারণেই মুখ্যমন্ত্রীর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তিনি আজকে যে আচরণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে বিধানসভা পরিচালনা করছেন, যদিও বিধানসভা পরিচালনা করাটা কাজ নয়, উনি নিজেই বলেছেন আমি একাই 100, কাউকে নামতে হবে না। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন, স্পিকারকে উনি চালাবেন, মন্ত্রিসভা উনি চালাবেন, স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করছেন। তো এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছেন? কারণ শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত আইনজীবী, এরপরেও তিনি বিধানসভা স্পিকার থাকবেন? আজকে যেভাবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে, শরীরের 3 জায়গায় তাকে আঘাত লেগেছে, যারা প্রতিবাদ করছেন বেছে বেছে তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তাহলে বিধানসভার অধিবেশন ডাকার দরকার কি? স্পিকার প্রথম দিনই সকলকে সাসপেন্ড করে দিন। স্পিকার একটা রুলিং দিয়ে, রুল বুকে নেই, উনি নিজে থেকেই বার করে ফেলতে পারেন, কারণ আমাদের রাজ্যে তো সবই বেরোতে পারে। আমাদের রাজ্যে যদি কথাঞ্জলি বেরোতে পারে, উনিও একটা কথাঞ্জলি লিখুন, যেখানে রুল বুকের কোনো প্রয়োজন নেই, সেখানে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় 3য়বারের জন্য ক্ষমতায় এসছে, তাদের সদস্যরা বলে যাবেন। কতদিন এই পরিস্থিতি চলবে? আজকে যারা পশ্চিমবঙ্গের খুচরো বাজারের মূল্য বৃদ্ধি ঠেকাতে পারেন না, আজকে উৎপাদিত ফসলকে কৃষক ন্যায্যতার দাম পান না, যে রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্য কোনো চাষি এখনো পর্যন্ত পাননি, কোনো কৃষক এখনো পর্যন্ত পাননি, যে রাজ্যে সরকারের ভুল নীতির কারণে, ঔদ্ধত্যের কারণে, একতরফা পাগলামির কারণে কার্যত আজকে আলু চাষিরা বিপন্ন হয়ে পড়েছেন, আলু চাষিরা আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গে আলু চাষিদের সর্বনাশ করলো এই সরকার, আর তারা এখন বলছেন যে আমাদের আজকে গিয়েছেন। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি যেভাবে কোভিড উত্তরকালে এবং বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে থেকেও 80 কোটি মানুষকে
তিনি বিনামূল্যে রেশন দিয়েছেন, সেটাও সৌগত রায় চিঠি না লিখলে জানা যেত না, কারণ এ রাজ্যের রেশনও মুখ্যমন্ত্রী দেন। সেটাই প্রচার করছিলেন। ভুল করে কেন সৌগতবাবু চিঠি লিখতে গিয়েছিলেন আমাদের জানা নেই, কিন্তু সৌগতবাবু চিঠি লেখার পরে অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বিশ্বাস করেছেন, মানে যে তারা এতদিন পর্যন্ত মানুষকে যেটা বোঝাচ্ছিলেন সেটা ভুল, এবং তারা হাস্যস্কর অবস্থায় চলে গেছেন। আজকে সরকার জিএসটির ওপর থেকে যে বিভিন্ন কর তুলে নিয়েছেন, সেখানে শুধুমাত্র যারা বৃদ্ধ মানুষজন আছেন, মধ্যবিত্ত মানুষজন আছেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, তারা উপকৃত নয়। কৃষকের কথা মাথায় রেখে ট্রাক্টর থেকে শুরু করে একদম সম্পূর্ণ যেগুলো পেস্টিসাইডস আছে, কীটনাশক আছে, বা যে কোনো সার এর কথা আছে, সেখান থেকে পর্যন্ত আজকে বিরাট সংখ্যক ছাড় দেওয়া হয়েছে। আজকে মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে যারা খুব চিন্তায় ছিলেন, কারণ দিনের পর দিন চিকিৎসার খরচ বাড়ছে, আজকে মেডিকেল ইন্স্যুরেন্সের সম্পূর্ণ সেটাকে একদম শূন্য করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের যে গাড়ি কেনার স্বপ্ন, যারা গাড়ি কিনছেন 10 লাখ 11 লাখ টাকার গাড়ি, সেখানে প্রায় 1 লক্ষ টাকা সাশ্রয়। এখানেই থেমে থাকেননি, গণপরিবহনের ক্ষেত্রে বাস, ট্রাক, ট্রাক্টর সমস্ত ক্ষেত্রে আজকে এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে শুরু করে প্রান্তিক মানুষ সকলেরই আজকে জিএসটির প্রধানমন্ত্রী ঘোষিত সিদ্ধান্তে, দেশের এনডিএ সরকারের এই সিদ্ধান্তে তারা লাভবান হয়েছেন। এতে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে, অর্থনৈতিক গতিবিধি, ইকোনমিক অ্যাক্টিভিটিস আরো বেশি ত্বরান্বিত হবে। সর্বোপরি ভারতবর্ষের যে ডোমেস্টিক ইকোনমি, সেটাতে আরেকটা প্রাণের সঞ্চার করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং যখন সারা দেশে এই কর্মযজ্ঞ চলছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার এই বিচিত্র এই যে আচরণ, শুধুমাত্র অধিবেশন ডেকে, অধিবেশন দরজায় গেটে দাঁড়িয়ে নিলে হতো, বিমানবাবু বসে থাকতেন একটা চেয়ার নিয়ে, উনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে চোর টোর যা বলার উনি বলে দিতে পারতেন। কিন্তু তার জন্য একটা বিধানসভা ডাকার প্রয়োজন কি আছে? এখানেও তো মানুষের টাকা খরচা করা হচ্ছে। মূল উদ্দেশ্য যদি থাকে যে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে আমি একটা বিশেষ কারণে গালিগালাজ করব, নরেন্দ্র মোদীকে চোরবা, কথায় কথায় বলে দিচ্ছেন কি এই যে জয়, এটা নাকি মানুষের জয়। এই জয় মানুষের জয়, যে জিএসটি তাদের দীর্ঘদিনের দাবি। আরে দীর্ঘদিনের দাবি তো যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাদের দীর্ঘদিনের দাবি যে তাদের ওয়েমার্কশিটটা প্রকাশ করো, এই দাবি মুখ্যমন্ত্রী মেনে নিন। মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তরের গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে যে সেখানকার যে দাবি, সেখানে স্বচ্ছতা নেই, মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নেই, সেটা তিনি প্রকাশ করুন। মানুষের তো অনেক দাবি আছে। মানুষের দাবি আছে আমার নিজের জমি নিজে বিক্রি করব, নিজের বাড়ি আমি নিজে বিক্রি করব, নিজের বাড়ি নিজে রং করব, নিজের বাড়ি নিজে মেরামত করবো। এটাও তো মানুষের দাবি। কলকাতার মানুষের দাবি, সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি। সেই দাবি তো কোনোদিন শূন্য সাড়া দেননি মুখ্যমন্ত্রী। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতির পঙ্কিলতায় পুরো নিমজ্জিত সরকার, যে সরকার ইট, কাঠ, পাথর, বালি, শৌচালয়, কয়লা সমস্ত কিছু খেয়ে নিয়েছে। একটা চাকরি খেকো সরকার, সেই সরকার আজকে বলছে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের, তিনি বলুন, তার কিন্তু আটকানো যাবে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এগিয়ে, তিনি বাংলাকে এগিয়ে রেখেছেন। বাংলার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, বাংলার কৃষকের আয় 3 গুণ, বাংলা এমএসএমইতে 1 নম্বর। কিন্তু এত কিছুর পরেও 5,000 টাকা ঘোষণা কিছু পরিযায়ী শ্রমিকদের জন্য, তারপরেও এক্সোডাস ঠেকাতে পারছেন না। ভিড়, ট্রেনে সমস্ত যাচ্ছেন বাইরে, কারণ 5,000 টাকা মাইনে সংসার চলবে না। একদিকে মেধা আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে, আমাদের রাজ্য থেকে শ্রম শক্তি চলে যাচ্ছে, শ্রম দিবস কমছে। আবার একই সঙ্গে এই রাজ্যের তৈরি করা পুঁজি, সেটাও আজকে বাইরে চলে যাচ্ছে। চরম সর্বনাশের দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। আজকে এর থেকে মুক্তি চাই। আজকে যে এখনো পর্যন্ত যে চিত্র আমরা সরকারের দেখলাম,
তারা কেন্দ্রের কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না। পিএম সূর্যঘর, বিনা পয়সায় মানুষ নিজের বিদ্যুৎ নিজে উৎপাদিত করতে পারবে, এক্সেস বাঁচলে সেটা গ্রিডের কাছে চলে যাবে, তার জন্য পয়সা পাবে। সারা পৃথিবী জুড়ে এই প্রকল্প চলছে। উত্তরপ্রদেশ এই প্রকল্প গ্রহণ করেছে, বিজেপি শাসিত রাজ্য নয়, তারাও পিএম সূর্যঘর এর প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য তৎপর আছে। সবচেয়ে নিচের দিকে যে রাজ্যের নাম আছে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারতে রাজ্য সরকার নেই, কলে জল আসবে প্রতি নলে জল যে প্রকল্প আছে, পানীয় জলের যে প্রকল্প আছে, যে জায়গায় করেছে সেখানে দেখা যাচ্ছে সমস্ত পাইপ ফেটে গেছে। মানে সর্বস্তরে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত। একটা এমন কোন প্রজেক্ট নেই যে সরকার দুর্নীতি মুক্তভাবে মানুষকে কিছু ডেলিভার করতে পেরেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের যে আচরণ, তাদের সাসপেনশন, আমাদের চিফ হুইপের উপর দৈহিক নির্যাতন, তার উপরে আক্রমণ এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেমে আসা, মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে আসছেন, নেমে এসে সকলকে সরাচ্ছেন, এই পরিস্থিতি তৈরি করেছে। স্পিকার শব্দটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলঙ্কিত হয়ে গেল। স্পিকার বলে কেউ আছেন এটা তো জানবার দরকার নেই। যদি সদস্যরাই নেমে পড়েন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বলেন যে বিরোধীরা বললে সেই সময় চিৎকার করতে হবে? অর্থাৎ কুণাল ঘোষকে যখন গাড়িতে তোলা হয়েছিল, কুণাল ঘোষকে যখন গাড়িতে তোলা হতো পুলিশ ভ্যানে, তখন দেখা যেত যে কুণাল ঘোষের আর্তচিৎকার, কুণাল ঘোষের বক্তব্যকে যাতে পৌঁছতে না পারে মানুষের কাছে, পুলিশ মুখ দিয়ে বিকৃত শব্দ বার করতো, বনেট দিয়ে উপরে আওয়াজ করতো যাতে কুণাল ঘোষের শব্দ বাইরে না আসে। আসলে মানসিকতা কি? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যখন কথা বলবে বিরোধীদের কথা বলতে দেবে না, এটা মুখ্যমন্ত্রী বলছেন। স্পিকার বসে শুনছেন। সভাটা কে চালায়? স্পিকার চালায় না মুখ্যমন্ত্রী চালায়? তো স্পিকার কেন এখন ওখানে আছে? উনি জবাব দিন, কেন উনি অরুণাভ ঘোষকে শাস্তি দিয়েছিলেন? অরুণাভ ঘোষ কি ভুল কথা বলেছিল? অরুণাভ ঘোষ বলেছিলেন ধন্যী মেয়ের রবি ঘোষ। তো ধন্যী মেয়ের রবি ঘোষকেও হারিয়ে দিয়েছে। রবি ঘোষ উপর থেকে চমকে চমকে উঠছে যে এত ভালো অভিনয় তো আমিও করতে পারিনি, কিন্তু রবি ঘোষ আজকে চমকে যাচ্ছে। কি অবস্থা! আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।